আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি। ভোট কারচুপি সহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়তে সিইসির আহ্বান, সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু। ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমের উপর তাণ্ডব চালিয়েছিল বলে জামায়াতের আমিরের অভিযোগ, সাংবাদিকদের চাকরিচ্যুত না করতে দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তীতে আহ্বান। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ, প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সইয়ের পরিকল্পনা। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে বাড়ছে পাঠকদের আগ্রহ, বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের বায়োগ্রাফিস ক্যাটাগরির শীর্ষে। এবং চট্টগ্রামে বিপিএল এর দিনের প্রথম ম্যাচ চলছে, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটাল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনী পোশাকের রং পরিবর্তন করা হয়েছে। 3 বাহিনীর জন্য 3টি রং নির্ধারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে জানতে রফিকুল বাশারের সাথে যোগাযোগ করছি, তিনি সচিবালয়ে অবস্থান করছেন। বাশার, বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে আপনি জানতে পেরেছেন কি? আমাদেরকে জানাবেন। র্যাব, আনসার। পুলিশ, র্যাব, আনসার। পুলিশ, র্যাব, মোবাইলটার নাম ধন্যবাদ রিদিতা। আপনি যেমনটি বলছিলেন যে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন করা হয়েছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে এই 3 বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে এবং 3 বাহিনী কোন 3 রং ব্যবহার করবে তাদের পোশাকে সেটিও নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে এই বৈঠকে 20টি রং পরিহিত পুলিশ এসেছিল, 20টি রঙের পোশাক পরিহিত। সেই 20টি থেকে উপদেষ্টারা সবাই মিলে, উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্য ছিলেন সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে 3টি রং নির্ধারণ করেছে। পুলিশের জন্য যে রংটি নির্ধারণ করা হয়েছে সেটি পুলিশের জন্য যে রংটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে আপনার গমের মতো রং অনেকটা, এটি হচ্ছে আনসারের জন্য। আর হচ্ছে জলপাই রং করা হয়েছে র্যাবের জন্য। র্যাবের পোশাক কিন্তু কালো ছিল, এটি সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। আর কিছুটা অ্যাশ রং মতন করা হয়েছে আপনার পুলিশের। আজকের বৈঠকে কিন্তু উপদেষ্টা বলেছেন যে এই শুধু পোশাক পরিবর্তন নয়, এই পোশাক পরিবর্তনের সাথে সাথে দুর্নীতিও কমাতে হবে। পুলিশের মনোবল বাড়ানোর জন্য যে পোশাক পরিবর্তন করা হলো, শুধু পোশাক পরিবর্তনে পুলিশের যে দায়িত্ব, জনবান্ধব যে দায়িত্ব সেটি হবে না, এর জন্য মন মানসিকতাও পরিবর্তন করতে হবে, সাথে পুলিশের দুর্নীতিও পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাকে বলে রাখি, আজকের বৈঠকে কিন্তু আরো একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সেটি হচ্ছে যে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আমাদের সীমান্তে, ভারতের সাথে যে সীমান্ত, সেই সীমান্তে একটা অরাজকতা বিরাজ করছে, অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সব পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বিজিবিকে আরো শক্তিশালী করতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে বিজিবির কিছু অস্ত্রশস্ত্র, অর্থাৎ তাদেরকে সাউন্ড গ্রেনেড ব্যবহার এবং তাদেরকে আপনার কাঁদানে গ্যাস ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে। একই সাথে এইসব সাউন্ড গ্রেনেড এবং
কাঁদানে গ্যাস কিন্তু এখন পুলিশের নেই, এই ব্যতীত বিজিবির নেই। এই জন্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, মানুষের ভোটের অধিকার হারানোর আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কারচুপি সহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেছেন, ভোটের কার্যক্রম শুরু হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন শপথবদ্ধ। মঈন হোসেনের ছবিতে নাজিব বেগের রিপোর্ট। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করল ইসি। সাভার উপজেলা পরিষদে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। 2008 সালের 1 জানুয়ারি অথবা এর আগে জন্মগ্রহণকারী এবং বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্ত করা হবে। মৃতদের বাদ দিতে তথ্য সংগ্রহ করা হবে। জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে নতুন প্রথমবারের মতো ভোটার হতে পেরে আমি খুবই গর্বিত। এবার আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো এই আশা। তো আমার যে পছন্দের ক্যান্ডিডেট থাকবে তাকে যেন আমি ভোট দিতে পারি। ভোটার তালিকা হালনাগাদে যেন ত্রুটি না হয় সে বিষয়ে সতর্ক করেন কমিশনাররা। গত বছরের তুলনায় এই বছরের নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় সে হারে বাড়ে নাই, অর্থাৎ পুরুষের সাথে নারী ভোটারের গ্যাপটা বেড়ে যাচ্ছে। গত বছরে যেখানে এই গ্যাপটা ছিল 18 লক্ষ মতো, এই বছরে এসে দাঁড়িয়েছে প্রায় 30 লক্ষের কাছাকাছি। যে এসএসসি পাস করেছে তার সার্টিফিকেটটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে নির্ভেজাল। সুতরাং এই কাজটি কিন্তু কঠিন না। সিইসি বলেন, ভোটের নামে প্রহসন চায় না কমিশন, তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের সহযোগিতা চান তিনি। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে কোনো অনিয়ম করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দিব না। আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। ভোটার তালিকার স্বচ্ছতায় নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান সিইসি। এই হালনাগাদ কার্যক্রম যেন নির্ভুল হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, সাভার। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত 15.5 বছরে জাতির পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপরও তাণ্ডব চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সংবাদ মাধ্যমে ঠিকভাবে ভূমিকা পালন করলে ফ্যাসিবাদের শাসন জেঁকে বসতে পারত না বলেও মন্তব্য করেছেন তিনি। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, কোন সরকারের আমলে লেখার অপরাধে যেন সাংবাদিকদের চাকরিচ্যুত করা না হয়। পরাগাজেমের রিপোর্ট। দৈনিক সংগ্রাম প্রকাশনার 50 বছর পূর্তিতে বড় মগবাজারে পত্রিকাটির কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা অনুষ্ঠান। যোগ দেন রাজনীতিবিদ, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনরা। শুভেচ্ছা বিনিময়ের পর বক্তৃতায় নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন তারা। সংগ্রাম হচ্ছে একটা প্রতীক, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতীক, সম্প্রসারণবাদের বিরুদ্ধে প্রতীক। আমার সহকর্মী যারা ছিলেন আমার দেশের, তার সঙ্গে সংগ্রামের যারা কাজ করতেন প্রেসে, তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল। কোন সরকারের আমলে যেন কোনো সাংবাদিকের চাকরিচ্যুতি তার লেখার জন্য না হয়, তার মত প্রকাশের জন্য না হয়। বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোনো সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেওয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সময় দৈনিক সংগ্রাম সহ বিভিন্ন গণমাধ্যমের উপর নির্যাতন হয়েছে। জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি, কারণ রোগ যখন পুরানো হয়ে যায় এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করবো যে এটা সারবে, এটা থাকবে না। জামায়াত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
উত্তরায় গণহত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল হোসেন আলী, যাত্রাবাড়ির ইমাম হোসেন তাইম হত্যা ঘটনায় পুলিশের এসি তানজিল আহমেদ ও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডে কনস্টেবল আকরাম হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কনস্টেবল হোসেন আলীকে ৩রা মার্চ এবং এসি তানজিল আহমেদ ও কনস্টেবল আকরাম হোসেনকে ৫ই মার্চ হাজির করতে বলেছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও অপর ২ সদস্য। এর আগে সকাল ১০টায় অভিযুক্ত তানজিল, আকরাম ও হোসেনকে আদালতে হাজির করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলা তদন্তে রংপুর গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৮ সদস্যের প্রতিনিধি দল। সকালে প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিমের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাইদকে গুলি করা হয় সে স্থানটি পরিদর্শন করেন তারা। আবু সাইদ চত্বরের চায়ের দোকান সহ আশপাশের দোকানপাটে যান তদন্তকারীরা। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে আবু সাইদ হত্যার বিষয়ে কথা বলেন ব্যারিস্টার SM মইনুল করিম। তিনি জানান যত দ্রুত সম্ভব আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু করা হবে, তবে সময়সীমা বেঁধে দেওয়া হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। এক সপ্তাহ আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের 12 জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। চাকরিতে আবেদনের সময়সীমা বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছেন চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে জানতে যাচ্ছি শাকির আদনানের সাথে যোগাযোগ করছি, তিনি শাহবাগে অবস্থান করছেন। আদনান, আন্দোলনকারীদের আজকের কি কর্মসূচি রয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রিদিতা। আসলে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন যাবৎ চাকরি প্রত্যাশীরা আন্দোলন করে আসছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজকেও তারা এই শাহবাগের যে প্রজন্ম চত্বর সেখানে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবিটি রয়েছে যে তারা চান যে চাকরিতে আবেদনের বয়সসীমা তারা যে করে আসছেন ৩৫ বছর ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর করার দাবি। তো এই দাবিটি আসলে তারা দীর্ঘদিন যাবতীয় করছেন এবং মাঝখানে কিন্তু তারা এই নিয়ে আরও সমাবেশ করেছেন, বিক্ষোভ করেছেন, মানববন্ধন করেছেন। তো তারা আজকেও সকাল 11টার দিক থেকে তারা এখানে এসে অবস্থান নেন এবং তারা যেটি বলছেন তারা আসলে চাকরি চান না, তারা চাকরিতে আবেদনের বয়সসীমা তারা যেটি চাচ্ছেন ৩৫ এবং ৩৭ সেটি করার দাবি তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে প্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করেছিল সেই সুপারিশটি তারা বাস্তবায়ন চান। আপনারা জানেন যে চাকরির বয়সসীমা আবেদনের বয়সসীমা ৩২ বছর করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তবে তারা বলছেন যে সেই প্রজ্ঞাপনকে তারা আসলে মানতে নারাজ এবং তারা যে দাবিটি জানাচ্ছেন যে নারী এবং পুরুষের ক্ষেত্রে যে তাদের যে প্রায় 12 বছর যাবত তারা আন্দোলন করে আসছেন সেই দাবি তারা বাস্তবায়ন করতে চান এবং তারা এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। আপনি দেখছেন যে এখানে বিভিন্ন প্ল্যাকার্ডে তারা বিভিন্ন তাদের দাবিগুলো তুলে ধরেছেন এবং তারা এখানে বক্তব্য দিচ্ছেন। যাই হোক, তারা বলছেন যে তাদের এই আন্দোলন চলছে সেই আন্দোলন যাতে আসলে তারা যে দাবিটি সেটি যেন সরকার দেন এবং তারা আসলে আবেদনের বয়সসীমা যেটি চান সেটি করা এবং যেহেতু শিক্ষা করতেই জীবনের একটা সময় পার হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে বিবেচনা করার দাবি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। পরীক্ষার পুনঃ ফলাফল ঘোষণার দাবি জানিয়ে তারা বলেছেন আজকের মধ্যে ফলাফল বাতিল না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কোটা নয়, মেধার ভিত্তিতে চিকিৎসা পেশায় যেন শিক্ষার্থীরা আসতে পারেন সেই দাবিও জানিয়েছেন তারা। রোববার বিকেলে MBBS ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল যেটা গতকাল প্রকাশিত হয়েছে এটা আজকের মধ্যে বাতিল করে পুনর্প্রকাশ করতে হবে। আমার সন্তান
73.5 পেয়েও মেডিকেলে চান্স পায়নি, অথচ 40 পেয়েও ফ্রিডম ফাইটার কোটায় তারা চান্স পেয়ে যাচ্ছে। কোটা নিয়ে এত ঝামেলার আদৌ কি কোনো দরকার ছিল? যেই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের পাস মার্কস হচ্ছে 40, সেই জায়গায় 37-38 নাম্বার পেয়ে কেউ কিভাবে একটা সরকারি মেডিকেলে চান্স পায়? দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তীব্র ঠান্ডার কারণে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের ভেতরে বাংলাদেশ সময় রাত 11টায় হবে শপথ অনুষ্ঠান। এর আগে একই কারণে 1985 সালে রোনাল্ড রিগান ক্যাপিটাল হিলের ভেতর শপথ নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে যাযাবর মিন্টুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ওয়াশিংটনে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশে সরকার প্রধান, ব্যবসায়ী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শপথ গ্রহণের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইউএস ক্যাপিটালের সিঁড়িতে হলেও ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ভিন্ন জায়গায়। আবহাওয়ার পূর্বাভাসই এই স্থানান্তরের কারণ। যদিও ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পিপলস মার্চ নামে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা বলছেন রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। এর আগে 2016 সালে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। এবারও একজন নারী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন নীতি কি হয় তা জানার অপেক্ষায় সারা বিশ্বের মানুষ। প্রবাসী বাংলাদেশিদেরকেও রয়েছে নানা প্রত্যাশা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী পদক্ষেপ কি হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রবিন্দুতেও ট্রাম্প। আমরা আশা করি উনি আমাদের দেশকে অনেক দূরে নিয়ে যাবেন। আমাদের বাঙালিদের যারা আমরা এই দেশে থাকি, আমাদের অনেক আশা যে ডোনাল্ড ট্রাম্প আমাদের অনেক ইকোনমিক অবস্থা, বিভিন্ন সমস্যার সমাধান উনি এনে দেবেন। বাংলাদেশের মানুষরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে এবং আগামী দিনে তার নিকট আমাদের প্রত্যাশা সারা বিশ্বের যত অনাচার আছে সেগুলি বন্ধ হবে, সেটাই আমরা আশা করি। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর কি হবে এ নিয়ে আনডকুমেন্টেড প্রবাসীদের শঙ্কায় না থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। যারা এই দেশে আসার পরে কোনো মামলা ফাইল করে নাই তাদের একটু ভয়ের কারণ আছে, যারা ক্রিমিনালি কনভিক্টেড তাদের ভয়ের কারণ আছে, যারা এই দেশ থেকে ডিপোর্ট হয়ে গেছে এবং এই দেশ থেকে বিতাড়িত হয় নাই তাদের ভয়ের কারণে তাদেরকে আমি অনুরোধ করবো, আমরা আত্মীয়স্বজন আছে, বন্ধুবান্ধব, তাদের সাথে একটু শেয়ার করবেন, বিপদ হলে আপনাদেরকে যেন তারা সহায়তা করতে পারে। ভিসা প্রক্রিয়া সহজ করা সহ অভিবাসীদের অনুকূলে আইন করার প্রত্যাশায় প্রবাসীরা। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশা করছেন তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিংকিং থেকে প্রকাশিত পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে বেস্ট সেলার হিসেবে অ্যামাজনে ইন্ডিয়া হিস্ট্রি ও হিস্ট্রিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফিস ক্যাটাগরি শীর্ষস্থানে উঠে এসেছে বইটিতে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে দেখার চেষ্টা করছেন বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। দেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ইংরেজি ভাষায় তিনি লিখেছেন ফুলকুমারী। পিনাকি ভট্টাচার্য বলছেন, ফ্রান্সে কোভিডকালে শরণার্থী জীবনের একাকিত্ব থেকে ফুলকুমারী গল্প লেখা শুরু। জীবনের গল্পের ভেতর দিয়ে লেখক বইয়ের পাতায় তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাসের নানা বাকবদলের ঘটনা। আমাদের জনগোষ্ঠীর যেটা আমাদের যুগের জার্নি,
সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার আছে, কারণ আসলে বইটা তো লেখা হয়েছে পশ্চিমের জন্য ইংরেজি ভাষায়। পশ্চিম আসলে কি নিতে পারে, আমরা কি পশ্চিমকে দিতে পারি, সেই জায়গাটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করেছি আমি। পিনাকি ভট্টাচার্য মনে করেন তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনার ঝড় তোলে, ফুলকুমারীও তেমনি পক্ষে বিপক্ষে তর্কের দুয়ার খুলবে। বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি। এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে, এটা আমি জানি। এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন আমি তুলেছি, ফিলোসফিক্যাল, ভেরি ডিপ রুটেড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি। তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবে। ফুলকুমারী বাংলা ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে বলে জানান পিনাকি ভট্টাচার্য। অনুবাদটা চলছে, ফাইনাল হোক, দেখা যাক এটা কতদিন লাগে। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা, কৃষি সংবাদ। কুড়িগ্রামে শীতকালীন শাকসবজির ফলন ভালো হয়েছে, তবে ভরা মৌসুমে সবজির দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। সংশ্লিষ্টরা বলছেন সবজির বাজারে আমদানি বেড়ে যাওয়ায় দাম একেবারে কমে গেছে। সবজি সংরক্ষণের জন্য সংরক্ষণাগারের প্রয়োজন বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতির সংবাদ। 5 দশকেরও বেশি সময় ধরে শরীয়তপুরের তুলাসার বাউরে পরিযায়ী পাখিরাই বার্তা দিত শীতের। অন্তত 25 প্রজাতির হাজারো পাখির কলরবে মুখরিত থাকত পুরো এলাকা। তবে সম্প্রসারিত নগরায়ন ও ভরাটে এবছর পরিযায়ী পাখির সংখ্যা কমেছে 50%-এরও বেশি। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নগরায়নে পাখি বান্ধব পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি। ভোট কারচুপি সহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ করতে সিইসির আহ্বান। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু। ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমের উপর তাণ্ডব চালিয়েছিল বলে জামায়াতের আমিরের অভিযোগ। সাংবাদিকদের চাকরিচ্যুত না করতে দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তীতে আহ্বান। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ। প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সইয়ের পরিকল্পনা। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে বাড়ছে পাঠকদের আগ্রহ। বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের বায়োগ্রাফিস ক্যাটাগরি শীর্ষে। এবং চট্টগ্রামে বিপিএল এর দিনের প্রথম ম্যাচ চলছে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটাল। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।